এই সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, কথা নাই, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাসের নীতি পড়বো। সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি, নীতি সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের নীতি। সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের নীতি। এই কার নীতি আবার বলো? ইলেকট্রন বিন্যাসের নীতি। সবাই লিখো, ইলেকট্রন বিন্যাসের নীতি। আচ্ছা, কথা বলিও না। প্রথমত হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি কি? পরমাণুর ইলেকট্রনগুলো যখন প্রবেশ করে তখন কতগুলো নীতি বা নিয়ম মেনে চলে। ওই নিয়মগুলো কোনো না কোনো বিজ্ঞানী অথবা কোনো না কোনোভাবে কি হয়েছে বলো, প্রচলিত হয়েছে। সেই নীতিগুলোই আমাদেরকে জানতে হবে এবং ওই নীতি অনুসারে কি হয় বলো, পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে তিনটা। সবাই লিখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটা। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটা। সবাই লিখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটা। এই যে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটি। সবাই লিখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটি। এক নাম্বার আউফবাউ নীতি। সবাই লিখো, আউফবাউ নীতি। আউফবাউ নীতি, এই নীতিটা কারো নামে না, কিন্তু এটা হচ্ছে একটা জার্মান শব্দ। কি শব্দ বলো তো? জার্মান শব্দ। দেখো, এই আউফ, এ ইউ এফ বি এ ইউ, আউফবাউ, এটা হচ্ছে জার্মান শব্দ। কি শব্দ বলো? জার্মান শব্দ। জার্মান শব্দ, যার ইংলিশ অর্থ হচ্ছে বিল্ডিং আপ। কি আপ বলো? বিল্ডিং আপ। বিল্ডিং আপ, যার এ হচ্ছে বিল্ডিং আপ। আউফবাউ নীতি, যার এ হচ্ছে বিল্ডিং আপ। সবাই লিখো, বিল্ডিং আপ। যার এটা কি বলো? বিল্ডিং আপ। একটু মনে রাখবা, বিল্ডিং আপ। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, দেখো দ্বিতীয় নাম্বার নীতির নামটা দেখো। দ্বিতীয় নাম্বার নীতিটা হচ্ছে হুন্ডের নীতি। দেখো, হুন্ডের নীতি। হুন্ডের নীতি, দ্বিতীয় নাম্বার নীতিটা হচ্ছে হুন্ডের নীতি। দ্বিতীয় নাম্বার নীতি হচ্ছে হুন্ডের নীতি। কার নীতি আবার বলো? হুন্ডের নীতি। হ্যাঁ, সবাই লিখো, হুন্ডের নীতি। তৃতীয় হুন্ড হচ্ছে একজনের নাম। দেখো, তিন নাম্বার নীতিটা হচ্ছে পলি। এটার উচ্চারণ হচ্ছে পল, পি এ ইউ এল, পল, পি এ ইউ এল, পল। এখন আমরা পলের নীতি বলি না, আমরা বলি ফলির নীতি। চিরগমনি না কি পড়ে বলো? ফকার ফা গল ফল, সগাসা গল সল, ফল সল। তাহলে ফলের নীতি এর এটা পল। তাহলে এই পলটা হচ্ছে একজনের নাম। তাহলে এই কারণে আমরা পল না বলে একসাথে কি বলি বলো? পলি বলি। তাহলে পলি মানে কি? আমরা বিকৃত করতে পছন্দ করি, অথচ পলি বললে একটা মেয়ের নাম মনে হয়। পলি একটা মেয়ের নাম না? পলি কিরে, তো হতে পারে কি পলি মেয়ের নাম আছে অ্যাভেলেবেল, জুলি, ফলি, বলি, কত কিছু আছে। তাহলে এবার সবাই লিখো, দেখো পলির নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, বর্জন নীতি। কার নীতি আবার বলো? পলির কি নীতি বলো? বর্জন নীতি। সবাই লিখো, পলির বর্জন নীতি। পাউল, পাউলের নীতি, পি এ ইউ এল, পাউল হয়, পাউলে না হয়। ইংলিশ ইংলিশে উচ্চারণগুলো তো জানতে হবে। এখন অনেক সময় লিখতে পারে, এটা প্রপার নাউন তো ভুল নাই। আচ্ছা, প্রথমে একদম সর্বপ্রথম দেখো, সর্বপ্রথমটা নীতিটার নাম কি বলো? আউফবাউ নীতি। কি নীতি বলো? তাহলে সবাই প্রথমে আমরা লিখবো আউফবাউ নীতি। দেখো, এক নাম্বার আউফবাউ নীতি। আউফবাউ নীতি, সবাই একটু খেয়াল করো। সর্বপ্রথম নীতিটা হচ্ছে আউফবাউ নীতি। কি নীতি বলো তো? আউফবাউ নীতি। তাহলে আউফবাউটা কি শব্দ? জার্মান শব্দ, যার ইংরেজি কি বলো? বিল্ডিং আপ। তাহলে একটা বিল্ডিং যখন করি তখন কি আমরা প্রথমে ছাদ করি নাকি
আগে ভিত্তি স্তর করে, মানে নিচ থেকে উপরে যাবে, কথাটা এটাই নাকি? মানে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটাল ইলেকট্রন পূর্ণ করে তারপরে ক্রমান্বয়ে কোথায় যাবে বলো? সর্বোচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। এটাই তো কার নীতি বলো? আহ্বান নীতি। তো তার মানে এটার সাথে শব্দের সাথে কিসের মিল আছে বলো? অর্থের মিল আছে। তাহলে আমরা আহ্বান নীতি দ্বারা বিল্ডিং আপ বোঝাচ্ছে। তাহলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলো তো? পরমাণুতে কার ক্ষেত্রে? ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন কি করবে বলো? প্রবেশ করবে। প্রথমে সর্বনিম্ন, তারপর ক্রমান্বয়ে কোথায় যাবে বলো? সর্বোচ্চ। এই ক্রমান্বয়ে কি হবে বলো? সর্বোচ্চ, সর্বোচ্চতে যাবে। তো তাহলে এবার একটু আমরা লিখার সময় লিখবো যে দেখো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, দেখো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, পরমাণুতে দেখো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে দেখো প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রন প্রবেশ করবে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। ক্রমান্বয়ে কি করবে বলো? সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন কি করবে বলো? প্রবেশ করবে। হ্যাঁ, ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো তুমি কেমনে বুঝবা কার শক্তি বেশি কার শক্তি কম? n+l দ্বারা। তাহলে n+l দ্বারা শক্তির ক্রমটা বা শক্তির পার্থক্যটা বোঝা যায়। তাহলে n+l দ্বারা, দেখো n+l এর মান দ্বারা, সবাই লিখো n+l এর মান দ্বারা, n+l এর মান দ্বারা কি বোঝা যায় বলো? শক্তির ক্রম বোঝা যায়। দেখো n+l এর মান দ্বারা শক্তির ক্রম কি করা যায় বলো? বোঝা যায়। n দ্বারা l এর মানের শক্তি ক্রম বোঝা যায়। তাহলে দেখো n+l এর মান যদি বেশি হয়, যে n+l এর মান বেশি হলে শক্তি বেশি, n+l এর মান বেশি হলে শক্তি বেশি, n+l এর মান যদি বেশি হয়, বেশি হলে শক্তি বেশি। আর n+l এর মান যদি কম হয় তাহলে কি বলো? শক্তি কম বলো। কম হলে শক্তি কম। আর এবার দেখো n+l এর মান যদি সমান হয় তখন কি হবে? n+l এর মান সমান হলে, দেখো n+l এর মান যদি সমান হয়, n+l এর মান সমান হলে বলো n+l এর মান কি হলে বলো? সমান হলে। n+l এর মান যদি সমান হয়, n এর মান যার বেশি, যার বেশি তার শক্তি বেশি, তার n এর মান যার বেশি তার শক্তি বেশি। n এর মান যার বেশি তার শক্তি বেশি, n এর মান যার বেশি তার কি বেশি বলো? শক্তি বেশি। একটু মনে রাখবে, n এর মান যার বেশি তার শক্তি বেশি। এবার হচ্ছে তোমরা যেটা এসএসসিতে পড়েছো সেই জিনিসটাও পড়াই দেবো। এরপর আমি নতুন করে তোমাকে যেভাবে পড়াই সেভাবেও মাথায় রাখবা, দুইভাবে মাথায় রাখবা। তাহলে এবার আসো এরপরের টপিকে আসো। দেখো কথা নাই, সবার লিখে হয়েছে? আচ্ছা ভাই, জি স্যার বলো।
কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা, কারণ প্রশ্ন না করলে তো তুমি বুঝবা না, অনেক সময় ঝামেলা হবে। এবার আসো, সবাই একটু খেয়াল করে, কথা নাই, সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। এরপরের প্রশ্নটা, এরপরের প্রসঙ্গটা হচ্ছে এটা, দেখো কথা বলিও না। দেখো এসএসসিতে তোমরা যেটা পড়েছো, দেখো এসএসসিতে পড়ছো 1s, তারপর কত বলো 2s, তারপর কত 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 6s, সরি 5, 5s, তারপর কত বলো 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6f দিলাম আর কি, 7s, 7p, এভাবে আর লেখা লাগে না। এখন দেখো ইলেকট্রনগুলো ঢুকে কিভাবে, প্রথমে 1s, তারপর 2s, তারপর কত বলো 3s, তারপর এখানে এবার এইভাবে ঢুকবে, ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করবে, যেটা এসএসসিতে তোমরা পড়ছো। তো আমরা একটু ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করব, একটু ভালো করে খেয়াল করো ভিন্নভাবে পড়া। সেটা হচ্ছে দেখো আমরা পড়াবো এই নিয়মে, দেখো এসএস, দেখো এই এসএস, তারপর হচ্ছে পিএস, আবার পিএস, আবার বলো ডিপিএস, কি বলো আবার কি বলো ডিপিএস, ডিপিএস, আবার কি বলো এফডিপিএস, এফডিপিএস, এভাবে পড়াবো। তাহলে এটা মনে রাখার জন্য একটা নীতি আছে, এটা মনে রাখার জন্য, দেখো এটা মনে রাখার জন্য, সালমান শাহর 2টা পিএস ছিল, 2টা ডিপিএস ছিল, একটা এফডিপিএস ছিল। কি বলো সালমান শাহর কি ছিল বলো? 2টা পিএস, 2টা ডিপিএস, আর এটা কি বলো এফডিপিএস। আর বলো সালমান শাহর কি ছিল বলো? 2টা পিএস, 2টা ডিপিএস, আর এটা কি ছিল বলো? একটা এফডিপিএস ছিল। আবার বলো সালমান শাহর 2টা পিএস, 2টা ডিপিএস, আর এটা কি ছিল বলো? এফডিপিএস ছিল। এটা একটু মাথায় রাখবা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে তুমি যদি অন্যভাবে চিন্তা করো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, সাথে করো কি এফডিপিএস, তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ সাচ দিস ওয়ে, বাট ইউ ক্যান। বাট এখানে এই ধরনের নামে তোমার একটু ডোপামিন বেশি নিশ্চিত হবে, এখানে মনে থাকবে বেশি, মানে এই ব্যাপারগুলোতে একটু মনে থাকে বেশি, হিউম্যান সাইকোলজিতে এইগুলো একটু বেশি টানে। তো এই কারণে একটু বলে দিলাম আর কি। এখন আসো আমরা লিখার সময় কীভাবে লিখবে, দেখো এই একটু ফাঁক রাখবো, আমি যেভাবে লিখি কীভাবে লিখবে এস এস, দেখো এস এস, দেন কি বলো পি এস। আমি একটু যদি দেখো একটু যদি এই পাশে করি, লেখো এই পাশে, দেখো পিএস, আবার কি বলো পিএস, আবার পিএস, একটু ফাঁক করে লিখবে, দেখো একটু নিচে জায়গা রাখবা, পিএস পিএস, আবার করে ডিপিএস, ডিপিএস, আবার কি বলো ডিপিএস, এই যে ডিপিএস, তারপর কি বলো এফডিপিএস, এই যে এফ ডিপিএস। তো সবাই ভাবে আমার মতো করে লিখো, সবাই আমার মতো করে লিখো, দ্রুত লিখো, সবাই আমার মতো করে লিখো। একটু নিচে ফাঁক রাখবা, নিচে একটু জায়গা রাখবা, সমস্যা লিখে ফেলো, আমি দেখাবো। এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস। আচ্ছা সবাই লিখে হয়েছে কিনা আমাকে জানাইও। আচ্ছা এস কত থেকে শুরু হয়? 1 থেকে। এস কত থেকে শুরু হয় বলো? 1 থেকে। তাহলে এস যদি 1 থেকে শুরু হয়, তাহলে দেখো এখানে 1, এখানে 2, এখানে কত বলো 3, এখানে কত বলো 4, এখানে 5, আর এখানে কত বলো 6, আর এখানে হচ্ছে 7। সবাই লিখো। কি লিখছো বলো? আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই, এই কথা নাই, এবার দেখো এই কথা নাই। এবার আসো এস এর ঘটনা গেল, কার ঘটনা গেল বলো? এস এর ঘটনাটা গেল, এস এরটা গেল। এবার হচ্ছে পি দিয়ে শুরু, কি থেকে শুরু বলো? পি থেকে শুরু। দেখো পি কত থেকে শুরু হয় বলো? 2 থেকে। তাহলে এখানে 2, এখানে কত বলো 3, এখানে 4, এখানে কত বলো 5, আর এখানে 6, এখানে 6। ওকে লিখলা। এবার ডি কত থেকে শুরু হয়? 3 থেকে। তাহলে 3, এটা কত বলো 4, আর এটা কত বলো 5, আর এফ শুরু হয় কত থেকে? 4 থেকে। তাহলে দেখো এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়, তোমরা চিহ্নটা উল্টা দিও না,
যার কলিজার ভিতর থাকবে সে বড় হবে। দেখো বুকে যাকে রাখছে, দেখো এই যে আগলায় যাকে রাখছে সে বড়। তাহলে এখানে একটু মনে রাখা, চিহ্নটা উল্টা দিও না, আবার দিকে অনেকে উল্টা দিয়ে ফেলো, এটা দেওয়া যাবে না, একটু মনে রাখবা। দেখো একটা থেকে একটা বড়, এই বড়র ব্যাপারটা কিভাবে আসছে সেটা আমি দেখো। এখন তোমাকে যদি বলে নিচের কোনটি বড় কোনটি ছোট, পারবা কিনা বলো? পারতে হবে, পারবা কিনা বললে হবে না, পারতেই হবে। তাহলে এখানে একটু খেয়াল করো সবাই, যে n প্লাস এল এর মানটা হিসেব করতেছি, n প্লাস এল এর মান। তাহলে বলো 1 প্লাস কত, বলো 0 সমান হচ্ছে 1। তারপর বলো 2 প্লাস 0 সমান কত, বলো 2। 2 প্লাস 1 সমান কত, বলো 3। তারপর 3 প্লাস 0 সমান কত, বলো 3। তারপর 3 প্লাস 1 সমান কত, বলো 4। 4 প্লাস 0 সমান কত, বলো 4। 4 প্লাস 0 4। এবার দেখো, কথা নেই, এই কথা নেই, এবার দেখো। তারপর হচ্ছে 3 প্লাস কত, বলো 3 প্লাস 2 সমান কত, বলো 5। 4 প্লাস 0 সমান কত, সরি 1। 4 প্লাস 1 সমান কত, বলো 5। 5 প্লাস কত, বলো 0 সমান কত 5। 4 প্লাস কত, বলো 2 সমান কত 6। 5 প্লাস 1 সমান কত, বলো 6। 6 প্লাস 0, আমি কেন দিছি বুঝছো তো? এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 3, সরি 2, আর এর জন্য এফ এর জন্য এল এর মান 3। সেই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এন এর মান তো দেওয়া আছে, তাহলে এখানে 4 প্লাস 3 সমান কত, বলো 7। 5 প্লাস কত, বলো 5 প্লাস 2 সমান 7। 6 প্লাস কত, বলো 1 সমান কত, বলো 7। 7 প্লাস 0 সমান কত, বলো 7। এবার আসো, খুবই কম, জি স্যার বলো। কত নাম্বার? 6s। আচ্ছা আমি 0 দিতেছি আর 6 দিতে চাইছিলাম, ওইটা পড়ে না আর কি, তোমরা লেখো। হ্যাঁ ওকে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, এই সবাই একটু খেয়াল করো, খুবই কমন একটা প্রশ্ন এখান থেকে আসে। বলো তো প্রশ্নটা কি? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3D-তে না গিয়ে এসএসসি-তেও পড়ছো না? খুবই কমন একটা প্রশ্ন। খুবই কি প্রশ্ন বলো? খুবই কমন একটা প্রশ্ন, যেটা এসএসসি-তে পড়ছো। এই বলো, খুবই কি প্রশ্ন বলো? কমন প্রশ্ন, এসএসসি-তে পড়ছো। এই খুবই কি প্রশ্ন বলো? কমন প্রশ্ন, এসএসসি-তে পড়ছো। ব্যাপারটা মাথায় রাখিও, খুবই কমন প্রশ্ন, এসএসসি-তে পড়ছো। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা প্রশ্ন দেব, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। প্রশ্নটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেব, হুবহু দেব না। কার মতো দেব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেব, হুবহু দেব। দেখি তোমরা পারো কিনা। যদি পারো আলহামদুলিল্লাহ। এটা লিখে হয়েছে কিনা বলো? সবাই লিখে হয়েছে? আচ্ছা লিখে বলো, যারা এত দেরি করো কেন? ও মাই আল্লাহ, এটা ওগুলো বাদ দাও, ওগুলো পরে লিখো, পরে এটা করো, দ্রুত দ্রুত করো। মানগুলো তো তুমি নিজেও পারবা না? পারবা কিনা বলো? এই নাকি পারবা তো? আচ্ছা এবার আসো, আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে বুঝি। দেখো নিচের কোন অরবিটালে ইলেকট্রন, দেখো নিচের কোন অরবিটালে, মেডিকেলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে? এই কথা নাই, নিচের কোন অরবিটালে ইলেকট্রন কি করবে বলো? পরে প্রবেশ করবে। দেখো প্রথম হচ্ছে ক নাম্বার অপশন 4f, খ নাম্বার অপশন 5d, তারপর হচ্ছে গ নাম্বার অপশন 6s, বড় গ নাম্বার অপশন 7s। বলো আনসার বলো। আচ্ছা 6s কে কে আসো? আচ্ছা এই যেটা ধারণা করবা, যে ভুলটা কয়েকজনে করতে পারো, সেটা হচ্ছে তোমাদের চোখে দেখো এই জিনিসটা পড়বে না, পড়াটা পড়বে না, এটা পড়ে, তার মানে কি শক্তি বেশি। তাহলে হচ্ছে 7s, 7s এর শক্তি বেশি। 7 প্লাস 0 সমান হচ্ছে 7। তো 7 হলে n এর মান যার বেশি তার শক্তি বেশি। এই ব্যাপারটা চোখে পড়বে না, এই কারণে এটা আন্ডারলাইন করো, এটাতে আন্ডারলাইন করো।
আনলাইন করে দেন আনসার এটা দাও। এই জিনিসটা অনেকেরই ভুল করবা, আমি জানি। পরীক্ষাতে বুঝছো তো এরকম কনফিউজিং কোশ্চেন আসবে। কি কোশ্চেন বলো? কনফিউজিং কোশ্চেন, যেটা তোমাকে বিভ্রান্ত করবে। তুমি খেয়াল করবে না, এই কারণে প্রশ্ন মিনিমাম কয়বার পড়বা? একদম কমের মধ্যে প্রশ্ন 2বার পড়বা, কমের মধ্যে। আর বেশির মধ্যে কি, অনেক সময় দেখা যায় প্রশ্ন না পড়ার কারণে জানা জিনিসও পরীক্ষা লিখে আসতে পারো না, ভালো করে না পড়ার কারণে। আর অনেক সময় দেখা যায় সম্পূর্ণ অপরিচিত প্রশ্ন, কিন্তু বারবার পড়ার কারণে লজিক বোঝা যায়, ফলে আনসার করা যায়। বারবার পড়তে হবে। কি করতে হবে বলো? প্রশ্ন মিনিমাম 2বার পড়া উচিত, আর ম্যাক্সিমাম যতবার পারো, যতক্ষণ পর্যন্ত তোমার মাথায় না আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে বলো? পড়তে হবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন। কথা বলি না, দেখো এদিকে দেখো। জি স্যার। তো এটা তো 7, এটা তো 7, তো বলো শক্তি বেশি কার? n প্লাস l এর মান যদি সমান হয়, n এর মান যার বেশি তার শক্তি, তো তাহলে বেশি শক্তি কার? কিছুক্ষণ আগে লিখেছি না স্যার? এখন বুঝছো? মাথায় ঢুকছে? ওকে ফাইন, ধন্যবাদ ধন্যবাদ। ওকে ফাইন। এবার আসো আমাদের প্রশ্ন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3D তে না গিয়ে কোথায় যায় কেন বলো? লেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রন, লেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রন, 19তম ইলেকট্রন 4s এ না গিয়ে, সরি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? 3D তে না গিয়ে, 3D তে না গিয়ে 4s এ যায় কেন? যায় কেন একটু মনে রাখবা। 4s এ যায় কেন? 4s এ যায় কেন? বলো 3D তে না গিয়ে কোথায় যায় কেন বলো? 4s এ যায় কেন? 4s এ কি কেন বলো? যায় কেন? আচ্ছা, এখানে অনেকে হাবিয়ার মার্ক ইচ্ছা লিখবে, আমি জানি। এইটা যখন ব্যাখ্যা করতে যাবা, হাবিয়ার মার্ক ইচ্ছা বুঝো? মানে হচ্ছে বিস্তারিত লিখে খাতা 1 পৃষ্ঠা পুরে ফেলবা, কিন্তু নাম্বার পাবা না। এই কারণে স্টুডেন্টরা কি ভুল করবে সেটা তো আমি জানি। টিচাররা যখন খাতা কাটে তখন কি দেখে জানো? সবচেয়ে বেশি দেখে মূল ব্যাপারটা আসছে কিনা, মূল কথাটা আসছে কিনা। তুমি কত বড় লিখছো সেটা টিচাররা দেখে না, দেখবে যে তোমার লেখার মধ্যে মূল কথাটা আসছে কিনা। মূল কথাটা আসলে ফুল নাম্বার দিয়ে দেবে, আর মূল কথাটা না আসলে ফুল নাম্বার দেবে না। এরকম একটা প্রশ্ন ছিল তোমাদের পরীক্ষাতে, যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসে প্রবেশ করে না কেন? এই জায়গাতে স্টুডেন্টরা অনেকেই মূল কথাটা লিখে নেয়। মূল কথা কি ছিল? মূল কথা ছিল যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান, তাই ইলেকট্রন কোথায় প্রবেশ করে না বলো? কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রবেশ করে না। এই কথাটা অনেকেই লিখো না, এই কারণে নাম্বার পাও নাই। তাহলে যে কোনো প্রশ্ন আনসার করার সময় অবশ্যই তুমি কি করবা বলো? অবশ্যই কি করবা বলো? মূল ব্যাপারটা মাথায় রাখবা। মূল ব্যাপারটা মাথায় রাখলে তারপরে তুমি বিষয়টা বুঝতে পারবা। স্যারের কথা কি বুঝতে পারছি? ব্যাপারটা একটু মাথায় রাখবা। আসো এবার, এই কথা নাই, এবার আসো। এবার একটু ভালো করে খেয়াল করো, দেখো এদিকে তাকাও। কথা নাই, দেখো। প্রথমে তোমরা লিখবা আউটবাউ নীতি অনুসারে, যেটা আনসার হবে। দেখো আউটবাউ নীতি অনুসারে, যে আউটবাউ নীতি অনুসারে, নীতি অনুসারে প্রথমে এটা লিখবা। লেখার পরে একটা এটা, এবার এই ব্যাপারটা তুমি তোমার লিখবা, আউটবাউ নীতিটা লিখবা। এখন আমি এরকম দিয়ে দিছি, মানে তুমিও কি এরকম দিয়ে দিবা? দেখিও আবার সাত তো এরকম দিছে, মানে আউটবাউ নীতিটা লিখবা প্রথমে। যেহেতু আউটবাউ নীতি একবার লিখে দিছি না? আউটবাউ নীতি লিখে দিছি কিনা বলো? তাহলে এটা আর লেখার দরকার নাই, তুমি এখানে লিখবা। আচ্ছা, এখানে লিখবা। এখন আসো এরপরে কি লিখবা? এরপর হচ্ছে এন, দেখো 3D এর জন্য, দেখো 3D এর জন্য, 3D এর জন্য n প্লাস l এর মান, দেখো n প্লাস l এর মান, n প্লাস l এর মান কার জন্য আবার বলো? 3D এর জন্য কার মান বলো? n প্লাস কার মান বলো? l এর মান। 3 প্লাস 2 সমান কত বলো? 5। এই যে 5। 4f এর জন্য, 4f এর জন্য, সরি 4s, f লিখে ফেলছি না, 4s, 4s এর জন্য n প্লাস l এর মান কত বলো? তাহলে 4 প্লাস কত বলো? 0 সমান হচ্ছে কত বলো? 4 সমান 4 কিনা?
তো সুতরাং আহ্বাও নীতি অনুসারে দেখো, সুতরাং আহ্বাও নীতি অনুসারে, সুতরাং এই যে আহ্বাও নীতি অনুসারে দেখো, এই আহ্বাও নীতি অনুসারে, এই কি অনুসারে বলো? আহ্বাও নীতি অনুসারে দেখো, সুতরাং আহ্বাও নীতি অনুসারে, একটু ভালো করে খেয়াল করো, সুতরাং কি নীতি অনুসারে বলো? আহ্বাও নীতি অনুসারে দেখো 3D ইজ গ্রেটার দ্যান কি বলো? 4s, অর্থাৎ এই যে অর্থাৎ 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে না, আমার থেকে ভুল হয়েছে, ঠিক আছে তো? কারণ শক্তি কম যার তাকে আগে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন, অর্থাৎ পটাশিয়ামের 19তম ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে। ফোর এস এ আগে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে, 4s এ কি প্রবেশ করবে বলো? আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে। এবার মনে হয় একটা ব্যতিক্রম আছে, কার কার জন্য ব্যতিক্রম বলো? ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সবাই লিখো এবার। হ্যাঁ, এটা লেখে, আমরা জাস্ট এই দুইটা জানি, মানে এই দুইটাই আমাদের পরীক্ষায় আসে। সবাই লিখো ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম দেখা যায়। লেখো ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সবাই লিখো ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়, ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই কার ক্ষেত্রে আবার বলো? ক্রোমিয়াম এবং কার ক্ষেত্রে বলো? কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ওকে ফাইন। এই কার ক্ষেত্রে আবার বলো? ক্রোমিয়াম এবং কার ক্ষেত্রে বলো? কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। একটু মনে রাখবা, ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ব্যতিক্রমটা কি সেটা তোমাকে জানতে হবে। দেখো ব্যতিক্রম কেন হয়, এই কেন হয়, কেন ঘটে বলো? কেন ব্যতিক্রম হয় বলো? স্থিতিশীলতার জন্য। তাই লিখবা, এই পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি। সবাই লিখো পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি। পূর্ণ কারণ, আর এটা কারণ, এই কারণ দিয়ে লিখবে, যে কারণ, কারণ দিয়ে লিখবা, কারণ। সবাই লিখো পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল। দেখো পূর্ণ ও অর্ধপূর্ণ, যে অর্ধপূর্ণ অরবিটালের কি বেশি বলো? স্থিতিশীলতা বেশি। স্থিতিশীলতা কি বলো? বেশি। আবার বলো পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালে কি বেশি বলো? স্থিতিশীলতা বেশি। হ্যাঁ, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালে স্থিতিশীলতা বেশি। তাই লিখবা, তাই np3 np6 nd nd5 nd10 nf7 nf14 এর স্থিতিশীলতা বেশি, এর স্থিতিশীলতা বেশি, স্থিতিশীলতা বেশি। এস না NS1 হবে না, ছোট মানুষের হিসাব কিতাব করা যাবে না, বড় মানুষদেরকে নিয়ে হিসাব। স্থিতিশীলতা বেশি, বেশি, বেশি। এর স্থিতিশীলতা কি বলো? বেশি। সবাই লিখবে এর স্থিতিশীলতা বেশি। এই কি বেশি বলো? এর স্থিতিশীলতা কি বলো? বেশি। তো তাহলে এবার একটু চিন্তা করো, সবাই একটু চিন্তা করো। দেখো এই চিন্তা করো, স্থিতিশীলতা বেশি, এই কি বেশি বলো? স্থিতিশীলতা বেশি। তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, সুতরাং ND4 ND কত বলো? NS1 আমরা তাহলে এবার না লিখে, এই N না লিখি D4S1 S2 এর পরিবর্তে কি বসে বলো? D5 কত বলো? S1 হয়, ওই যে স্থিতিশীলতার জন্য। এবং D9S2 এর পরিবর্তে কত হয় বলো? D10
S1 হয়। এবার কপারের এবং ক্রোমিয়ামের, আচ্ছা পরীক্ষাতে আমি এটা কয়টা লিখে দিছি বলো? দুইটা। পরীক্ষা কি দুইটা আসবে না একটা আসবে? একটা আসবে, তাহলে তুমি একটা একটা লিখবা। মানে যদি ক্রোমিয়ামের হয় তাহলে তুমি ক্রোমিয়ামেরটা লিখবা, আর যদি তুমি জিঙ্ক কপার হয় তাহলে কারটা লিখবা বলো? কপারেরটা লিখবা। তাহলে ইলেকট্রনিক্সটা করো, প্রথমে কপারেরটা দেখাও, প্রথমে কপারেরটা দেখাও। সিইউ কপারের কত? প্রথমে ক্রোমিয়ামের দেখাও। ক্রোমিয়াম কত বলো? ক্রোমিয়াম হচ্ছে 24, এই যে 24। এই ক্রোমিয়াম কত বলো? 24। সবাই ক্রোমিয়ামেরটা দেখো, ক্রোমিয়ামেরটা দেখো। এই কথা বলি না, সবাই ক্রোমিয়ামেরটা লেখো, সবাই ক্রোমিয়ামেরটা দেখো, ক্রোমিয়ামেরটা দেখো। এই সবাই কথা নেই, এই কারটা দেখবা বলো? ক্রোমিয়ামেরটা, হ্যাঁ ওকে। তাহলে বলো 1s2 2s2 2p6 3s2 3p কি বলো 6। দেন কত হবে বলো? 3d5 কত বলো? 4s1। কপারটা আসো 29। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর কত 4s কত বলো? 1। আচ্ছা এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে কি লেখা যায় বলো তো? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা না লিখে আমি যদি আর্গন লিখি কোনো অসুবিধা আছে? তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমি কোনো কিছু না লিখি আর্গন লিখি কোনো অসুবিধা আছে? পরীক্ষাতে অনেক সময় কি করবা দেখবা যে এই কথাগুলো না লিখে এটা লিখে দিছে সিকিউতে। কোথায় বলো? সিকিউতে। এটা অনেক সময় আর্গন দিয়ে মানে 18টা পর্যন্ত লিখা লাগবে না। কয়টা পর্যন্ত লিখা লাগবে না বলো? এটা সিকিউতে আসে। কোথায় আসে বলো? সিকিউতে এই ব্যাপারটা আসে, এরকম করে আসে। তো তুমি তো আর্গন, আল্লাহ আর্গন কেন দিল তুমি চিন্তা করবা। আর্গন দেওয়া মানে হচ্ছে 18টা ইলেকট্রন পর্যন্ত লিখা লাগবে না, এই হচ্ছে কাহিনী। 18টা ইলেকট্রন পর্যন্ত কি লিখবে না বলো? লিখা লাগবে না, এটা মনে রাখবা। 18টা ইলেকট্রন পর্যন্ত লিখা লাগবে না, 18টা ইলেকট্রন পর্যন্ত লিখা লাগবে না, 18টা ইলেকট্রন পর্যন্ত লিখা লাগবে না, 18টা ইলেকট্রন পর্যন্ত কি লিখবে না বলো? লিখা লাগবে না। এই কত পর্যন্ত? জি স্যার বলো। না 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 40টা 41টা। হ্যাঁ হ্যাঁ স্যার 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 পারবো। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে ব্যতিক্রমধর্মী ব্যাপারটা কি মাথায় থাকবে? এই পরীক্ষা যদি আসে ব্যতিক্রমধর্মী ব্যাপারটা কি মাথায় থাকবে? ইনশাল্লাহ বলো। অসুবিধা তো নাই নাকি? ফাইন। কথা বলিও না। পরীক্ষা যদি আসে ইনশাল্লাহ পারবো কিনা বলো না, কোনো সমস্যা তো নাই। আচ্ছা এবার আসো, এই কথা নেই। এবার হচ্ছে কার নীতি? হুন্ডের নীতি। কার নীতি বলো? হ্যাঁ সবাই লিখো হুন্ডের নীতি। কথা নাই। 2 নাম্বার হুন্ডের নীতি। কথা বলিও না, হুন্ডের নীতি। আচ্ছা স্যার একটু এই শুনো, হুন্ডের নীতি একটু মাথায় রাখো, এদিকে দেখো। আমি আগে বেসিকটা বলি। পরমাণুতে সমশক্তি সম্পন্ন অরবিটালে কি শক্তি সম্পন্ন? আচ্ছা তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে, মানে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে একমুখীভাবে ঢুকবে, তারপরে বিপরীতমুখীভাবে আসবে। তার মানে একটা ঘরে যদি 3টা বালিশ থাকে, 3জন মানুষকে শুইতে দিলে 3জনই কি একা একা একটা একটা বালিশ দখল করবে, অযুগ্ম থাকবে, এবং সবাই কি করে শুবে? একমুখীভাবে শুবে। যদি আমি আরেকজনকে ঢুকাই তাহলে একটা বালিশে শিখে একটা একমুখী আরেকটা আরেকমুখী শুতে হবে। তাহলে আরেকজন যেন 5জন ঢুকালে আরেকটা বালিশ দখল করে 2জন শুবে, 6জন ঢুকালে কয়জন? আরেকজন। তাহলে প্রথমে কয়মুখী বলো? তাহলে এরা সর্বাধিক অযুগ্ম থাকে কিনা বলো? অযুগ্ম শব্দের তো কি বলো? সিঙ্গেল। এবং তাদের স্পিন একই মুখী। এখন আমি যে কথাটা বললাম এটা তো বইয়ের ভাষা না। তাহলে বইয়ের ভাষায় যদি লিখতে যাই তাহলে পরমাণুতে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে অথবা এমন অবস্থায় থাকে যাতে তারা সর্বাধিক কি অবস্থায় থাকে বলো? অযুগ্ম অবস্থায় থাকে। মানে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক কি থাকে বলো? অযুগ্ম অবস্থায় থাকে। এবং স্পিনগুলো কয়মুখী হয় বলো? একমুখী হয়। ওকে ফাইন, মানলাম। পিতে 3টা অরবিটাল আছে, তাহলে 3টা সমশক্তি সম্পন্ন, পিএক্স পিওয়াই পিজেড। ডিতে কয়টা আছে? 5টা সমশক্তি সম্পন্ন। এফ এর মধ্যে কয়টা আছে? 7টা সমশক্তি সম্পন্ন। কিন্তু এস এর মধ্যে কয়টা আছে? একাই 100। এই কারণে অ্যাডমিশন টেস্টে বা কোথাও আসে এস অরবিটালের জন্য কি নীতি প্রযোজ্য না বলো? হুন্ডের নীতি। লিখো সবাই, এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না। এটা এমসিকিউতে আসবে কনফার্ম। লিখো এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না। সবাই লিখো এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না। কি পানি পড়ে?
এ হাফিজ ভাই, এ হাফিজ ভাই, পানি পড়তেছে, পানি পড়তেছে, ঢাকায় আনি ওদেরকে আবার ঠিক করা, পানি পড়তেছে, এই যে পানি পড়ে। এই বলো, মানে কি বেশি পড়ছে? বেশি পড়ছে? আচ্ছা সবাই লিখো, এই এই সবাই লিখো, দেখো এদিকে দেখো, দেখো একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, দেখো একই শক্তি সম্পন্ন, সবাই লিখো একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, সবাই লিখো একই শক্তি সম্পন্ন, শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, বিভিন্ন অরবিটালে, বিভিন্ন অরবিটালে ইলেকট্রন, ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে, দেখো ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে, এমনভাবে অবস্থান করবে, অবস্থান করবে যেন তারা সর্বাধিক কি থাকে বলো? সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে, অযুগ্ম অবস্থায় থাকে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে, অবস্থায় থাকে, যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে, যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে, যেন তারা সর্বাধিক কি থাকে বলো? অযুগ্ম অবস্থায় থাকে, যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে, এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক কি অবস্থায় থাকে বলো? অযুগ্ম অবস্থায় থাকে, যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে। এ বলো, যেন তারা কি থাকে বলো? সর্বাধিক কি থাকে? অযুগ্ম অবস্থায় থাকে। ওকে ফাইন, মানলাম, ওকে ডান, হয়েছে। এবার তুমি দেখো এই যে এবং স্পিনগুলো কি মুখী হয় বলো? এবং তাদের স্পিনগুলো কি হয়? এখন এবং এবং এদের স্পিন একমুখী হয়, স্পিন একমুখী হয়, একমুখী হয়, এদের স্পিন একমুখী হয় এবং এদের স্পিন একমুখী হয়, সবাই লিখে এদের স্পিন একমুখী হয় এবং এদের স্পিন কয়মুখী হয় বলো? একমুখী হয়, সবাই লিখে এবং এদের স্পিন একমুখী হয়। জি স্যার বলো, এবং এদের স্পিন কয়মুখী হয় বলো? বলো তোমার সামনে, হ্যাঁ, এবং এদের স্পিন কয়মুখী হয় বলো? একমুখী হয়। আচ্ছা, এবং উদাহরণটা তুমি যদি চিন্তা করো, কথা নাই, উদাহরণ যদি চিন্তা করো, যেমন মনে করো প্রথমে আমি কার কথা বলবো? নাইট্রোজেন। এই যে নাইট্রোজেনের 7, এই বক্স পদ্ধতিতে করবা, দেখো এটা 1s, তারপর কত বলো? 2s, এই যে 2s, 2px, 2py, তারপর কি বলো? 2pz। এখন নাইট্রোজেনের জন্য যদি হয়, এই কার জন্য যদি হয় বলো? 1s, এটা 2s, 2px, 2py, 2p কি বলো? z। কি পদ্ধতিতে এটা বলো? বক্স পদ্ধতিতে। পরীক্ষা অনেক সময় আসে বক্স পদ্ধতিতে এটা করো, এরকম তোমার অনেক সময় আসে, তোমাকে এটা করতে হবে। দেখো এই কথা নাই, দেখো এই কথা নাই। এখন আমি এটা তিনটে কেন করলাম আমি বলতেছি। আমি প্রথমে আমার অক্সিজেনের জন্য, নাইট্রোজেনের, তারপর অক্সিজেনের জন্য, তারপর হচ্ছে ফ্লোরিনের জন্য 8, তারপর হচ্ছে ফ্লোরিনের জন্য আমি একসাথে করলাম। দেখো ফ্লোরিন হচ্ছে কত বলো? 9। এখন তুমি নাইট্রোজেনের জন্য যদি চিন্তা করো, দেখো এই কথা নাই, নাইট্রোজেনের যদি চিন্তা করো তাহলে প্রথম ইলেকট্রন একমুখী, তারপর কয়মুখী বলো? বিপরীতমুখী, নাকি একাধিক অরবিটাল? না, একটাই অরবিটাল। কয়টা অরবিটাল? আচ্ছা, এখানে একটা একমুখী আর একটা বিপরীতমুখী। এই যে একমুখী 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 ভাবে ঢুকবে, এই যে সর্বাধিক অযুগ্ম অবস্থা। অযুগ্ম মানে সিঙ্গেল, কি অবস্থায় আছে বলো? সর্বাধিক কি? তো সবাই আঁকো, লিখো, আঁকো, লিখো, সমস্যা নেই, আমি করতেছি। তাহলে অক্সিজেন এটা করো তো দেখি, অক্সিজেন এটা কেমন হবে একটু চেক করো তো। হ্যাঁ, তিনটাই অযুগ্ম থাকবে, কারণ এখানে কত? np3, এটা মাথায় রাখবা। ওকে, জি স্যার বলো। কারণ একাধিক অরবিটাল নাই, সমশক্তি সম্পন্ন অরবিটাল। এস এর মধ্যে অরবিটাল কয়টা? একটাই, এই কারণে। এই এস এর মধ্যে অরবিটাল কয়টা বলো? একটা, এই কারণে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না।
সবার সিগনেচার করা হয়েছে? কারো হয় না এরকম আসো? ফাইন, ওকে, ডান। কথা বলিও না। আচ্ছা, সবাই লিখছো কিনা বলো? আচ্ছা, এবার আসো কার জন্য বলো? পি এর জন্য। তাহলে প্রথমে একমুখী, বিপরীতমুখী, দেখো এটা বিপরীতমুখী, দেন এটা, 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 দেন হচ্ছে এটা, রাইট? অষ্টম নাম্বারটা বিপরীতমুখী। দেন ফ্লোরিনের জন্য, দেখো ফ্লোরিনের জন্য একমুখী, বিপরীতমুখী, দেখেন একমুখী, 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 বাট দুইটা কয়মুখী হবে বলো? এই যে আরেকটা, এই দুইটা বিপরীতমুখী হবে ফ্লোরিনের জন্য। কার জন্য বুঝি নেই? অপশনে কিসে একটা একটা বিপরীতমুখী হবে, প্রথমে একমুখী তারপরে বিপরীতমুখী ভাবে ঢুকবে। না না না, প্রথমে একমুখী তারপর আবার প্রথম থেকে যে বিপরীতমুখী ভাবে হবে। আচ্ছা, এবার আসো, এই কথা নাই, এবার আসো, এই কথা নাই, এবার দেখো, এই কথা নাই, এবার দেখো, এই একটা এমসিকিউ যেটা বোর্ডে আসছে কিন্তু এমসিকিউটা অবৈধ। অবৈধ মানে হচ্ছে এমসিকিউটা লজিক্যালি রাইট না। যেহেতু বোর্ডে চলে আসছে সেহেতু আমাকে আনসারটা মুখস্থ করতে হবে, কারণ বোর্ডের রেফারেন্সটা বুঝছো তো, মানে বোর্ডে চলে আসটা মানে হচ্ছে রেফারেন্স হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? তো রেফারেন্স যখন হয়ে যায় তখন তোমার একটু উল্টাপাল্টা আসলেও তোমাকে আনসার ওইটাই দিতে হবে। কথাটা বুঝতে পারছি? এই কারণে এই জিনিসটা বলে দিচ্ছি, আমি যখন পড়াবো তখন বলে দেবো জিনিসগুলো কোথায় কি হয়। একটু একটা চিহ্ন দেওয়া লেখো, অবৈধ এমসিকিউ লেখো সবাই। যেটি পরীক্ষা আসে যে আসলে মূলত এটা ভুল, মানে কি পরীক্ষা আসছে তো আসছে বিধে তুমি মুখস্থ রাখবা। দেখো, নিচের কোন অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না? নিচের কোন অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না? কোন পরমাণুর জন্য? অরবিটালের জন্য না, নিচের কোন পরমাণুর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না? পরমাণুর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না। কোন পরমাণুর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না? হাইড্রোজেন তো এমনি হবে, ঠিক আছে, এটা তো হাইড্রোজেন তো হবেই স্বাভাবিক, কারণ হাইড্রোজেনে কি আছে বলো? 1 আছে। তারপরে তারপর হচ্ছে লিথিয়ামের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না, কেন বলো? 1 না না 2s। তারপরে সোডিয়ামের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য না, কেন? s, মানে s এ যারা যারা পড়বে তাদের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়, এটা স্বাভাবিক। কিন্তু ক্লোরিনের জন্য প্রযোজ্য নয়, এটা তো ভুল কথা। তো আনসারে অপশনে ক্লোরিন ছিল, আনসার ক্লোরিন দাও। অপশনে ক্লোরিন ছিল, অপশনে কি ছিল বলো? ক্লোরিন ছিল। তবে কি ছাড়া ক্লোরিন ছিল বলো? হাইড্রোজেন এবং কি ছাড়া বলো? হাইড্রোজেনের অর্থাৎ এস ছাড়া অন্য কোনো কিছু ছিল। এর মানে এই না যে এস থাকলে তো অবশ্যই অ্যাসেটটা দিতে হবে। কথাটা বুঝে নিও। আমি বলছি এটা একটা বোর্ডে আসছে, তার মানে বোর্ডে অপশনের মধ্যে এস ছাড়া অন্য কোনো অপশন ছিল, তার মধ্যে ক্লোরিনও ছিল, তো ক্লোরিনকে আনসার দিছে। বুঝো না কথা? লেখো, অপশন লিখো। দেখো ক্লোরিন আনসার তো ক্লোরিন, অপশন লিখো, ক নাম্বার লিখো। নাইট্রোজেন লেখো, ফসফরাস লিখো, ফসফরাস লিখো, পি লিখো, তার অক্সিজেন লিখো, আরেকটা ক্লোরিন লিখো, আনসার ক্লোরিন। বুঝো নাই মনে হয়? মানে এখানে কি অ্যাসওয়ালা কেউ আছে? কিন্তু অ্যাসওয়ালা থাকলে কারে দিতা? এস মানে অ্যাসওয়ালাটা কে দিতা? এটা কি আমি কি বলছি বলো? বোর্ডে আসছে, বাট লজিক্যালি এটা কি ইনকারেক্ট। বুঝো নাই কথা? ওই বলেছে মানে ওইরকম লজিক অনুযায়ী কত 17 নাম্বার গ্রুপে সবই প্রযোজ্য না, তো কিন্তু এই লজিকটা তো ভুল। আমি আবারও বলছি, এটা বোর্ডে চলে আসছে প্রশ্ন। কোথায় চলে আসছে বলো? বোর্ডে। তো বোর্ডে চলে আসছে, একটা রেফারেন্স হয়ে গেছে না? যে কোনো দিন যে কোনো কিছু যদি বৈধ অবৈধ যাই হোক না কেন, ও পরীক্ষা যদি চলে আসে
তখন সেটা রেফারেন্স হয়ে যায়, পরবর্তী পরীক্ষার জন্য হয়। যেমন মনে করো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বড়, 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তো কিন্তু একটা 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 বোর্ডে মানে আসছে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত দিছে বলো, 400 থেকে 700 দিছে। 400 থেকে কত দিছে, 700। তো 700 থেকে 700 বইতে আছে, কিন্তু বোর্ডে একবার চলে আসছে, তাহলে ওই অপশনটাই রাইট ছিল, অন্য কোনো অপশন ছিল না। তো তার মানে আমি জি স্যার বলো, বুঝি নেই। লাস্টে, সবার লাস্টে, সবার লাস্টে বুঝে নেই মনে হয়, লাস্টে, সবার লাস্টে। যেমন সোডিয়ামে কি সবার লাস্টে এস আছে, হিলিয়ামে সবার লাস্টে এস আছে, লিথিয়ামে সবার লাস্টে এস আছে, বুঝো নাই? মানে এস অরবিটাল যারা সবার লাস্টে আছে তাদের জন্য তো হুন্ডি নীতি প্রযোজ্য না। কিন্তু এস না থাকার পরে ক্লোরিন থাকলে আনসার কি হবে বলো, এই হচ্ছে কাহিনী। আচ্ছা এটা কেন বলছি অবৈধ, এটা কেন করছে আমি বলি। এখানে আমি কেন আনসার বলছি, এটা চিন্তা করছি এইভাবে যে ক্লোরিনে তো একটা অযুগ্ম থাকে, তো সর্বাধিক অযুগ্ম থাকার তো চান্স নাই, তো সর্বনিম্ন অযুগ্ম, সর্বাধিক তো অযুগ্ম না। এই কোয়েশ্চেন ওইভাবে করে, তো ওই কারণে, বাট এটা লজিক্যালি রাইট না, নীতি অনুসারে তো পূরণ হয়ে অযুগ্ম কম হয়েছে, পূরণ হয়ে তো অযুগ্ম কম হয়েছে। তো ওই যে তার মাথায় সর্বাধিক অযুগ্ম থাকে, তো অযুগ্ম তো একটা, সর্বাধিক তো আর হয় নাই, বুঝো নাই? ওই লজিক অনুসারে কি দিছে বলো, ক্লোরিন দিছে, যেটা অবৈধ। কি বলো, অবৈধ। আমি সব বলে দেবো, কারণ এগুলো তো তোমাদের জানা দরকার, কারণ পরীক্ষাতে ভুল নাম্বার কম পাইলে দায়ী করবা কাকে, আমাকে বলো, আরে ছাড়তে গেলে বলে নাই, ছাড়তে গেলে বলা নাই। হ্যাঁ ক্লোরিনটা লজিক্যালি রাইট ওই অনুসারে, কিন্তু ওইটা তো পরীক্ষা আসে নাই, পরীক্ষা আসছে নাকি ওইটা, তোরা আসে লিখবা না, দ্যাটস ইট। পটাশিয়ামের ইয়ে না, এস না, তো এস থাকলে তো প্রযোজ্য না, সর্বশেষ তো এস না, এস থাকলে তো প্রযোজ্য না। আচ্ছা এবার আসো কার নীতি বলো, কার নীতি লাস্টে লিখো, লাস্টে পলির, সবাই লিখো পলির বর্জন নীতি, সবাই লিখো পলির বর্জন নীতি। এই এটা উচ্চারণ হচ্ছে PAUL, পল। কি বলো, PAUL, পল। PA কি বলো, UL, পল। সবাই লিখো পলের লিখলে তো সবাই কি বলো, ফকার ফা গল ফল, সগাসা গল সল, ফল সল। আমি অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে জব করছিলাম, সেখানে আমার বসের নাম ছিল, মানে বসের নাম ছিল যে, একটা নাম ছিল পেটার ক্রিস্টোফিডিক্স, আর একটা ছিল পল গার্লিক্স। পল গার্লিক্স, গার্লিক্স চিনো তো, রসুন রসুন। আচ্ছা আসো এবার আসো, ক্রিকেট খেলা কে কে দেখো, হাত তোলো তো। দক্ষিণ আফ্রিকা একটা বোলার ছিল, এরকম করে বলি, দেখা পল অ্যাডামস, দেখছো কিনা, এই যে স্যারাডেরা দেখা যায় এরকম করে। IPL এ না, দক্ষিণ আফ্রিকার একটা অনেক আগে ছিল, অনেক আগে, তোমরা হয়তো দেখো নাই, দেখিও সার্চ দিলে দেখবা। এর নামও ছিল কি, পল অ্যাডামস, পল ছিল আর কি। এখন পল কারো আছে, পল? আচ্ছা পল হচ্ছে একজনের নাম, পল কি বল, একজনের নাম। তাহলে এখানে দেখা যায় কথা নাই, 3 নাম্বার PAUL, পল, এটা মানে। তাহলে লিখবা পলির, আমরা সংক্ষেপে কি বলি, পলির বর্জন নীতি। সবাই লিখো পলির বর্জন নীতি। এই বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখতে জানো কত বলে, স্টার 1 2 4 কি বলো, হ্যাশ। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, এটাই হচ্ছে পলির বর্জন নীতি। লিখো একটি পরমাণু, সবাই লিখো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের, দেখো যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, দেখো 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। এটা আগে পড়াইছি না, একই হতে পড়াইছি না, নাইট্রোজেন অক্সিজেন অ্যামোনিয়া পড়াইছি কিনা, হ্যাঁ হ্যাঁ
না এমনিও না, গত গত ক্লাসের আগের ক্লাসে তো পড়াইছি, কিন্তু কোয়ান্টাম সংখ্যাতে পড়াইলাম না। যারা ক্লাস পাও নাই লাস্ট ক্লাসটা দেখে নিবা। একই হতে পারে না, পারে না, পারে না। তাহলে যেমন দিয়ে তুমি এই যে 1 নং ইলেকট্রনের জন্য দেখো, 1 নং ইলেকট্রনের জন্য হিলিয়ামের বা 1 নং, এই যে 1 নং ইলেকট্রনের জন্য যে কোনো পরমাণু 1 নং ইলেকট্রনের জন্য n এর মান, l এর মান, m এর মান, কার মান বলো, s এর মান। 2 নং ইলেকট্রনের জন্য দেখো n এর মান কত বলো, l এর মান, n এর মান কত বলো 1, তারপর 0 0 কি হবে +1 প্লাস হাফ, 1 0 0 কি হবে বলো মাইনাস হাফ। হুবহু মিলছে? সর্বোচ্চ কয়টা মিলতে পারে বলো? 3টা। এসা চিহ্ন দিয়ে লিখবা, সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মান মিলতে পারে। এসা চিহ্ন দিয়ে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। তার মানে কি সবসময় 3টা হবে না, সর্বোচ্চ 3টা হতে পারে। 3টা একই হতে পারে, 3টা হতে পারে না, 3টা একই হতে পারে। সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, বাট হুবহু কখনো মিলবে না, মানে কখনোই মিলবে না হুবহু। মনে রাখবা, কখনোই মিলবে না হুবহু। সর্বোচ্চ 3টা একই হতে পারে, কিন্তু হুবহু কখনো মিলবে না। এই নীতিকে কি নীতি বলে বলো? পলির কি নীতি বলে বলো? বর্জন নীতি বলে। পারবা কিনা? আচ্ছা তাহলে এবার বলো, আজকে কি কি পড়ছো? আহ্বর নীতি, তারপর কি নীতি বলো? হুন্ডে নীতি, তারপর কি নীতি বলো? আহ্বর নীতি কি? বিল্ডিং তৈরি করা, বিল্ডিং আপ। আহ্বর কি কারো নাম না, কি বলো? জার্মান শব্দ, যার বাংলা ইংলিশ কি? বিল্ডিং আপ। তাহলে এটা দ্বারা শোনো, মুখোমুখি হয়ে যাক। পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে কোথায় যাবে বলো? সর্বোচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। শক্তির মানটা কিভাবে নির্ধারিত হয়? n প্লাস l এর মানের উপর। n প্লাস l এর মান সমান হলে কি হয়? তখন n এর মান যার বড় তার শক্তি বড়। আচ্ছা এবার আসো, ব্যতিক্রম কে কে আছে? ক্রোমিয়াম এবং কি বলো? কপার। তাহলে এটা কেন ব্যতিক্রম? স্থিতিশীলতার জন্য। কার জন্য বলো? অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা কি বলো? বেশি। গেল এটা দ্বিতীয়। এবার তৃতীয় নাম্বারে, এই হুন্ডের নীতি কি? সর্বাধিক কি থাকবে বলো? অযুগ্ম থাকবে। কি থাকবে বলো? এস অরবিটালের জন্য হুন্ডের নীতি বক্স পদ্ধতিতে করে দেখাবা। কি পদ্ধতিতে করে দেখাবা? আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম প্রতিটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি। একটা যদি ঘড়ি কাটার দিকে ঘুরে একমুখী হয়, আরেকটা কি মুখী হবে? তাহলে প্রথমে একমুখী ভাবে ঢুকবে, তারপরে কোন মুখী? এটা কার নীতি? হুন্ডের নীতি। আর তৃতীয় নাম্বারটা কার নীতি? পলিবর্জন নীতি। যে একটি পরমাণুর যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। হুবহু কখনো একই হবে? সর্বোচ্চ কয়টা মিল থাকবে? 3টা। মাথায় ঢুকছে? ইনশাল্লাহ পারবা তো? ক্লাসের পড়া রসায়ন ফিল করলে জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও।